রেপুটেশন অর্থাৎ সম্মান, সুনাম বা খ্যাতি এমন একটা জিনিস যেটা এই পৃথিবীর প্রতিটা মানুষ চায়। আমরা সবাই চাই আমাদের ফ্যামিলি, ফ্রেন্ডস, কলিগস, রিলেটিভস ও প্রতিবেশী আমাদের সম্মান করুক। কারণ যে মানুষটার নিজের ফ্যামিলি, ফ্রেন্ডস, কলিগস, রিলেটিভস ও প্রতিবেশীর কাছে কোনো রেপুটেশন নেই, তার জীবনের প্রতিটা মুহূর্ত অনেক খারাপভাবে কাটে। সারাদিন তার মাথায় অনেক খারাপ খারাপ চিন্তা আসে। রেপুটেশন পার্সোনাল, প্রফেশনাল ও সোশ্যাল লাইফকে অনেক বেশি প্রভাবিত করে। আপনার প্রতি আপনার আশেপাশের মানুষের অ্যাটিটিউড এবং আপনার প্রতি তাদের আচরণ আপনার রেপুটেশনের উপর অনেক বেশি নির্ভর করে। একটা স্ট্রং রেপুটেশন মানুষের মধ্যে আপনার প্রতি বিশ্বাস এবং আপনার প্রভাব তৈরি করার পথকে প্রশস্ত করে। স্ট্রং রেপুটেশন একজন মানুষকে ভিড়ের মধ্যে শুধুমাত্র একটা পরিচিত মুখের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ মানুষ করে তোলে, তার নামের ওজন বাড়িয়ে দেয় এবং তাকে একটা ব্র্যান্ড করে তোলে। রেপুটেশন পাওয়ারের বুনিয়াদ, তাই পাওয়ারের ব্যাটেল হোক বা লাইফের ব্যাটেল, স্ট্রং রেপুটেশন যে কোনো ব্যাটেলের জয়লাভকে অনেক বেশি সহজ করে তোলে। আপনার রেপুটেশনের উপর অনেক কিছু নির্ভর করে, তাই নিজের জীবন দিয়ে হলেও নিজের রেপুটেশন রক্ষা করতে হবে। আর এই একই কথা বলে 48 লজ অফ পাওয়ার বইয়ের ল 5, যেটা হলো সো মাচ ডিপেন্ডস অন রেপুটেশন, গার্ড ইট উইথ ইয়োর লাইফ। তাই আজকের এই ভিডিওতে এই ল 5 ডিকোড করব এবং এমন কিছু হিস্টোরিক্যাল এক্সাম্পল দেখব যেগুলো রেপুটেশনের পাওয়ার ও ইম্পর্টেন্স বুঝতে সাহায্য করবে। এই ভিডিওতে এটাও জানবো কিভাবে রেপুটেশন তৈরি করতে হয়, কিভাবে রেপুটেশন মেনটেন করতে হয় এবং রেপুটেশন ড্যামেজ হলে কিভাবে রিকভার করতে হয়। তো বুঝতেই পারছেন ভিডিওটা কতটা হেল্পফুল হতে চলেছে, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। স্লিপিং ড্রাগন নামে পরিচিত চুকো লিয়াং ছিলেন থ্রি কিংডম যুদ্ধের একজন কিংবদন্তি চরিত্র। তার যুদ্ধ কৌশলের প্রতিভা বিভিন্ন ঘটনায় প্রকাশ পেয়েছিল। একবার শত্রু শিবিরের এক লেফটেন্যান্ট শত্রু শিবির থেকে পালিয়ে এসে লিয়াংকে সাহায্যের প্রস্তাব দিয়েছিল। লিয়াং তার আসল পরিচয় বুঝতে পেরেছিলেন যে ওই ব্যক্তি একজন গুপ্তচর, কিন্তু লিয়াং তার শিরচ্ছেদ করার আদেশ দেওয়ার পরিবর্তে তাকে প্রস্তাব দিলেন সে যদি দ্বৈত চর হয়ে শত্রুদের ভুল তথ্য দেয় তাহলে সে প্রাণে বাঁচবে। ভয় ও কৃতজ্ঞতায় সেই ব্যক্তি লিয়াংয়ের প্রস্তাবে রাজি হয়ে গেছিল, আর এই কৌশলেই লিয়াং একের পর এক যুদ্ধ জিততে থাকেন। এরপর লিয়াং একবার একটা মিলিটারি সিল চুরি করেন এবং ফলস আদেশ জারি করে শত্রু সৈন্যদের দূরবর্তী স্থানে পাঠিয়ে দেন। শত্রু বাহিনী দূরে পাড়ি দেওয়ার সাথে সাথেই লিয়াং দ্রুত 3টি শহর দখল করে নেন এবং শত্রু রাজ্যের পুরো করিডোরের নিয়ন্ত্রণ নিজের দখলে নিয়ে নেন। আবার একবার লিয়াং শত্রু শিবিরের মধ্যে বিভেদ তৈরি করার জন্য গুজব ছড়ান যে তাদের সবচেয়ে বেস্ট জেনারেল বিশ্বাসঘাতক। এই গুজবের ফলে সেই জেনারেল শত্রু শিবির থেকে পালিয়ে লিয়াংয়ের সাথে যোগ দিতে বাধ্য হয়েছিল। এইসব যুদ্ধ কৌশল প্রয়োগ করে লিয়াং চীনের সবচেয়ে চালাক ব্যক্তি হিসাবে নিজের একটা শক্তিশালী রেপুটেশন তৈরি করেছিলেন, আর তার রেপুটেশনই ছিল তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। তার রেপুটেশন এতটাই শক্তিশালী ছিল যে এটা তার শত্রুদের তার সাথে যুদ্ধ করার কৌশল পুনর্বিবেচনা করতে এবং এমনকি যুদ্ধ ছাড়াই পিছু হটতে বাধ্য করেছিল। যেমন সিমাই লিয়াংয়ের বিরুদ্ধে অনেকবার লড়াই করেছিলেন এবং লিয়াংকে খুব ভালোভাবে চিনতেন। একবার 1.5 লাখ সৈন্য নিয়ে সিমাই লিয়াংয়ের বিরুদ্ধে যুদ্ধ করতে আসেন, কিন্তু তিনি এসে লিয়াংকে একটা ফাঁকা শহরের মেন প্রবেশদ্বারে একা প্রার্থনা করতে দেখেন। এটা দেখে সিমাই বিশ্বাস করতে পারছিলেন না। তিনি সন্দেহ করেন যে এটা লিয়াংয়ের একটা ফাঁদ, যদিও একটা মুহূর্তে তার মনে হয়েছিল যে লিয়াং সত্যি একা এবং হতাশ। কিন্তু যেহেতু তিনি লিয়াংকে খুব ভালোভাবে জানতেন তাই তিনি আক্রমণ করার সাহস পাননি। এই ঘটনা রেপুটেশনের পাওয়ার প্রমাণ করে। এই ঘটনা এটাও প্রমাণ করে যে কিভাবে স্ট্রং রেপুটেশন কোনো যুদ্ধ ছাড়াই শত্রুকে পিছু হটতে বাধ্য করে। সাল 1841, পিটি বার্নাম আমেরিকার প্রিমিয়ার শোম্যান হিসাবে নিজের রেপুটেশন তৈরি করার লক্ষ্য স্থির করলেন। তিনি ম্যানহাটনের আমেরিকান মিউজিয়াম কেনার সিদ্ধান্ত নিলেন, যাতে তিনি এই মিউজিয়ামকে কৌতূহলের একটা বিখ্যাত কালেকশনে পরিণত করে নিজের রেপুটেশন সুরক্ষিত করতে পারেন। কিন্তু একটা সমস্যা ছিল, আমেরিকান মিউজিয়ামের দাম ছিল $15,000, আর পিটি বার্নামের কাছে কোনো ক্যাশ ছিল না। তো বার্নাম ক্যাশের পরিবর্তে মিউজিয়ামের মালিকদের অনেক গ্যারান্টি ও রেফারেন্সের একটা প্রস্তাব দিলেন। যদিও মালিকরা প্রথমে রাজি হলেন, কিন্তু শেষ পর্যন্ত মিউজিয়ামটি পিলস মিউজিয়ামের ডিরেক্টরদের কাছে বিক্রি করে দিলেন। এর কারণ ছিল একটাই, পিলসের একটা সুপ্রতিষ্ঠিত সুনাম ছিল, কিন্তু বার্নামের কোনো সুনাম ছিল না। এই সিচুয়েশনে অত্যন্ত রেগে গিয়ে বার্নাম সিদ্ধান্ত নিলেন যে তিনি পিলসের রেপুটেশন ধ্বংস করবেন। বার্নাম নিউজ পেপারে একটা চিঠি লেখার ক্যাম্পেইন শুরু করলেন। তিনি পিলসের মালিকদের ভেঙে পড়া ব্যাংকের পরিচালক বললেন এবং এটাও বললেন যে তারা আর্টের গুরুত্ব বোঝেন না এবং তাদের কোনো নলেজ নেই যে কিভাবে একটা মিউজিয়াম পরিচালনা করতে হয়। তাই বার্নাম জনসাধারণকে পিলসের শেয়ার কেনার ব্যাপারে সতর্ক করলেন, কারণ এটা শেয়ার ভ্যালু নিচে নেমে যাবে। বার্নামের ক্যাম্পেইন সফল হলো।
পিলসের শেয়ারের দাম কমে গেল এবং পিলসের প্রতি জনসাধারণের আস্থাও কমে গেল। পিলসের সমস্ত রেপুটেশন ধূলিসাৎ হয়ে গেল। আর ফলস্বরূপ আমেরিকান মিউজিয়ামের মালিকরা পিলসের সাথে তাদের চুক্তি বাতিল করে দিলেন এবং বার্নামকে মিউজিয়াম বিক্রি করলেন। পিলসের হারানো সম্মান ফিরে পেতে অনেক বছর লেগে গেছিল। বার্নামের বিরুদ্ধে প্রতিশোধ নিতে পিলস মিউজিয়াম হাইব্রো এন্টারটেনমেন্ট এবং মেসমারিজম বা হিপনোটিজমের মতো সায়েন্টিফিক প্রোগ্রাম অ্যারেঞ্জ করলো এবং দর্শকদের আকৃষ্ট করতে সফল হলো। এর প্রতিক্রিয়া হিসাবে বার্নাম একটা প্রতিদ্বন্দ্বী মেসমারিজম শো আয়োজন করলেন, যেটাতে তিনি হাস্যকরভাবে হিপনোটিজমের প্রতারণা উন্মোচন করলেন। তার এই শোতে তিনি প্রথমে একটা ট্রিক অ্যাপ্লাই করে একটা মেয়েকে মিথ্যা ঘুম পাড়িয়ে দেওয়ার নাটক করতেন। তারপর তিনি এই একই ট্রিক অ্যাপ্লাই করে দর্শকদের হিপনোটাইজ করার চেষ্টা করতেন, কিন্তু তিনি বারবার ব্যর্থ হতেন। আর তার এই নাটক দর্শককে হাসাতো। বার্নাম নাটক করে দর্শকদের বলতেন, আপনারা তো আমার ট্রিকে হিপনোটাইজড হলেন না, কিন্তু এই মেয়েটি হিপনোটাইজড হয়েছে। দেখুন, আমি এবারের আঙুল কাটবো, আরে কিছুই বুঝতে পারবে না। বার্নাম ছুরি নিয়ে যখন মেয়েটির আঙুল কাটতে যেত, মেয়েটি উঠে পালিয়ে যেত। বার্নামের এই নাটক দর্শকদের অনেক বেশি আনন্দ দিত। এইভাবে বার্নাম হিপনোটিজমকে এবং পিলসকে হাস্যকর করে তুলেছিলেন, যার ফলে পিলসের দর্শক কমতে থাকে এবং শেষ পর্যন্ত পিলসের শো বন্ধ হয়ে যায়। বার্নাম দুটো টেকনিক ব্যবহার করে পিলসের রেপুটেশন ধ্বংস করেছিলেন। প্রথমে তিনি পিলস মিউজিয়ামের স্থিতিশীলতা ও সচ্ছলতা সম্পর্কে মানুষের মনে সন্দেহের বীজ বপন করেছিলেন। সন্দেহ একটা শক্তিশালী অস্ত্র। একবার গুজব ছড়িয়ে পড়লে শত্রুপক্ষ অনেক বড় দ্বিধায় পড়ে যায়। যদি শত্রুপক্ষ গুজব অস্বীকার করে, তারপরেও মানুষের মনে সন্দেহ থেকে যায়। আবার শত্রুপক্ষ যদি গুজব এড়িয়ে যায়, তাহলে মানুষের মনে সন্দেহ আরও শক্তিশালী হয়ে যায়। এই টেকনিক শত্রুপক্ষকে ক্রুদ্ধ এবং অস্থির করে তোলে, যার ফলে শত্রুপক্ষ ভুল সিদ্ধান্ত নেয়। এরপর যখন বার্নাম নিজের রেপুটেশন গড়ে তুলেছিলেন, তখন নিজের রেপুটেশন রক্ষা করতে তিনি আর একটা টেকনিক অ্যাপ্লাই করেছিলেন। তিনি খুব দক্ষতার সাথে তার শত্রুপক্ষকে ব্যঙ্গ করেছিলেন। তার ফেক হিপনোটিজমের শোগুলো পিলসকে মানুষের কাছে হাস্যকর করে তুলেছিল। পিলসকে নিয়ে করা উপহাসের মাধ্যমে বার্নামের আত্মবিশ্বাস প্রকাশ পেয়েছিল এবং পিলসের দুর্বলতাগুলো প্রকাশ পেয়েছিল। বার্নাম এমন চালাকির সাথে উপহাস করেছিলেন যে যেটা একজন হার্মলেস এন্টারটেনার হিসাবে বার্নামের রেপুটেশন প্রতিষ্ঠা করেছিল এবং পিলসের রেপুটেশনকে ধ্বংস করেছিল। বার্নামের অ্যাটাকে পিলসের রেপুটেশন এমনভাবে ধ্বংস হয়েছিল যে সেই রেপুটেশন আর কখনো পুনরুদ্ধার হয়নি। টমাস এডিসন, যিনি লাইট বাল্ব আবিষ্কার করেছিলেন। টমাস এডিসন মানুষকে বুঝিয়েছিলেন যে তার প্রস্তুত করা ডিসি অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট দৈনন্দিন কাজে ব্যবহার করা যাবে। কিন্তু অন্যদিকে সার্বিয়ান বিজ্ঞানী নিকোলা টেসলা মানুষকে দেখিয়েছিলেন যে ডিসি নয়, এসি অর্থাৎ অল্টারনেটিভ কারেন্ট দৈনন্দিন কাজে ব্যবহার করা যাবে, তাই ডিসির কোনো কাজ নেই। এই ঘটনায় এডিসন টেসলার উপর অনেক রেগে গেলেন এবং সিদ্ধান্ত নিলেন যে তিনি টেসলার রেপুটেশন মাটিতে মিশিয়ে দেবেন। এডিসন জনসাধারণকে বিশ্বাস করাতে শুরু করলেন যে এসি কারেন্ট অনিরাপদ এবং ক্ষতিকারক, আর টেসলা দায়িত্বজ্ঞানহীনভাবে এটাকে প্রমোট করছেন। আর এটা প্রমাণ করার জন্য এডিসন বিভিন্ন ধরনের গৃহপালিত প্রাণী ধরে এসি কারেন্টের শক দিয়ে তাদের হত্যা করলেন। এডিসন এখানেই থামলেন না। 1890 সালে তিনি নিউ ইয়র্ক স্টেট প্রিজন অথরিটিকে বিশ্বের প্রথম ইলেকট্রোকিউশন এক্সিকিউশনের জন্য রাজি করালেন, যেটাতে একটা কয়েদিকে এসি কারেন্টের শক দিয়ে মেরে ফেলা হবে। কিন্তু এডিসন এর আগে এসি কারেন্টের ইলেকট্রিক শকের এক্সপেরিমেন্ট করেছিলেন ছোট প্রাণীদের উপর, যার ফলে খুব অল্প চার্জেও প্রাণীগুলো মারা গেছিল। কিন্তু মানুষের তুলনায় এই এসি কারেন্টের ইলেকট্রিক শক দুর্বল ছিল, তাই প্রথমবার এসি কারেন্টের শক দেওয়ার পর কয়েদি পুরোপুরি মারা যায়নি, তাকে আবার শক দেওয়া হয়েছিল। সেই সময় এটা ছিল দেশের সবচেয়ে নিষ্ঠুর মৃত্যুদণ্ড। এটার দৃশ্য এতটাই ভয়ঙ্কর ছিল যে যারা এটা দেখতো তারা ভয়ে কাঁপত। এই ঘটনায় এডিসনের নাম অনেক বেশি খারাপ হয়েছিল। টেসলার চেয়ে তার নিজের রেপুটেশন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, যদিও পরে এডিসন সেই রেপুটেশন রিকভার করে নিয়েছিলেন। তাই কারোর রেপুটেশন খারাপ করার ক্ষেত্রে অবশ্যই একটা লিমিট সেট করতে হবে, না হলে লিমিটের বাইরে কিছু করলে আপনি নিজেই বোকা ধরা পড়বেন এবং আপনার প্রতিহিংসার প্রতি মানুষের বেশি মনোযোগ আকৃষ্ট হবে, যার ফলে অন্যের চেয়ে নিজের রেপুটেশনই বেশি খারাপ হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন উত্তর আফ্রিকার মরুভূমিতে যুদ্ধের সময় জার্মান জেনারেল এরউইন রোমেল তার চতুরতা এবং প্রতারণামূলক যুদ্ধ কৌশলের জন্য বিখ্যাত ছিলেন, যেটা তার শত্রুপক্ষের প্রত্যেকের মধ্যে ভয় সৃষ্টি করেছিল। এমনকি যদি তার সেনাবাহিনীতে সৈন্য অনেক কম থাকতো এবং ব্রিটিশ ট্যাঙ্ক তার ট্যাঙ্কের সংখ্যার চেয়ে 5 গুণ বেশি থাকতো, তখনও শুধুমাত্র তার আগমনের সংবাদেই পুরো শহর খালি হয়ে যেত। বিখ্যাত আমেরিকান ডিপ্লোম্যাট হেনরি কিসিঞ্জারের কূটনীতি অনেকটাই তার মতভেদ নিরসনের রেপুটেশনের উপর নির্ভর করত। বিরোধী পক্ষের কেউ যতই লজিক্যাল হতেন না কেন, কিসিঞ্জার তাকে প্রভাবিত করতে পারতেন।
তাই যখনই কোনো ডিসকাশন বা নেগোসিয়েশনে কিসিঞ্জারের নাম যুক্ত হতো তখনই এটা আগে থেকে বোঝা যেত যেটা একটা পিসফুল ট্রিটি বা শান্তিপূর্ণ চুক্তিতে রূপ নেবে। তো এই এক্সাম্পলগুলো থেকে নিশ্চয়ই বুঝতে পারলেন যে রেপুটেশনের পাওয়ার অ্যান্ড ইম্পর্টেন্স কতটা, এবং কিভাবে অন্যের রেপুটেশন নিজের ফেভারে ইউজ করতে গেলে সেটা কতটা স্মার্টলি করতে হয়, এবং অন্যের রেপুটেশন ড্যামেজ করার ক্ষেত্রে লিমিট ক্রস করলে সেটা নিজের রেপুটেশনকে কতটা ক্ষতি করে। তো এবার প্রশ্ন হলো কিভাবে রেপুটেশন তৈরি করবেন। একটা স্ট্রং রেপুটেশন অনেক কিছুর ওপর নির্ভর করে, তার মধ্যে বেসিক বিষয়গুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে। তো প্রথমে আপনাকে যে বিষয়টা ফলো করতে হবে সেটা হলো কম্পিটেন্স অ্যান্ড রিলায়েবিলিটি। আপনি যে কাজের সাথে যুক্ত থাকেন না কেন সেই ফিল্ডে এক্সিলেন্স আপনার রেপুটেশন তৈরির প্রথম শর্ত। তাই ডেডলাইনের মধ্যে কাজ কমপ্লিট করা, কাজের হাই কোয়ালিটি মেনটেন করা এবং কাউকে প্রমিস করে প্রমিস রাখার ক্ষেত্রে কনসিস্টেন্ট থাকতে হবে। আপনার দক্ষতা এবং নির্ভরযোগ্যতা আপনার রেপুটেশনের ভিত্তি তৈরি করবে। নেক্সট, দ্বিতীয় যে বিষয়টা আপনাকে ফলো করতে হবে সেটা হলো ইন্টিগ্রিটি। পার্সোনাল ও প্রফেশনাল ডিলিংসের ক্ষেত্রে এবং নিজের কাছে অনেস্ট, এথিক্যাল এবং ট্রান্সপারেন্ট থাকতে হবে। চ্যালেঞ্জিং সিচুয়েশনেও নিজের ভ্যালুজ এবং প্রিন্সিপালে টিকে থাকতে হবে। আর এটাই মানুষের মনে আপনার প্রতি ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট তৈরি করবে এবং আপনার ক্যারেক্টার স্ট্রং করবে, যেটা স্ট্রং রেপুটেশনের জন্য আবশ্যিকভাবে জরুরি। নেক্সট, 3 নম্বর যে বিষয়টা আপনাকে ফলো করতে হবে সেটা হলো এফেক্টিভ কমিউনিকেশন। ক্লিয়ার, রেসপেক্টফুল এবং ওপেন কমিউনিকেশন একে অপরের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ও ট্রাস্ট তৈরি করার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই কারোর সাথে কথা বলার সময় মনোযোগ সহকারে তার কথা শুনুন এবং তারপর লজিক্যাল ফিডব্যাক দিন। কমিউনিকেট করার সময় নিজের বডি ল্যাঙ্গুয়েজ এমন রাখুন যাতে বোঝা যায় আপনি সামনের মানুষটার সাথে কথা বলতে কতটা কনফিডেন্ট, ওপেন এবং ইন্টারেস্টেড। এফেক্টিভ কমিউনিকেশনের মধ্য দিয়েই আপনার ইন্টেনশন এবং অ্যাকশনের ব্যাপারে মানুষের কাছে সঠিক সিগন্যাল পৌঁছাবে। প্রত্যেক মানুষকে তার সোশ্যাল এবং ইকোনমিক স্ট্যাটাস নির্বিশেষে কাইন্ডনেস ও রেসপেক্টের সাথে ট্রিট করুন। পজিটিভ কমিউনিকেশন থাকলে মানুষ আপনার সম্পর্কে ভালো কথা বলবে এবং আপনার প্রচেষ্টাকে সমর্থন করবে, এটার সম্ভাবনাই বেশি, আর তার ফলে আপনার রেপুটেশন বৃদ্ধি পাবে। নেক্সট, 4 নম্বর যে বিষয়টা আপনাকে ফলো করতে হবে সেটা হলো জেনারসিটি। আপনি যে বিষয়ে এক্সপার্ট সেই বিষয়ে আপনার কাছ থেকে কেউ কিছু জানতে চাইলে আপনার নলেজ শেয়ার করুন। আপনি যে কাজে সাকসেসফুল সেই কাজে অন্য কেউ সফল হওয়ার জন্য আপনার গাইডেন্স চাইলে তাকে গাইড করুন। নিজের কমিউনিটি ও সোসাইটির জন্য যতটা সম্ভব কন্ট্রিবিউশন রাখুন। আপনার এই কাজগুলো ব্যক্তিগত লাভের বাইরে অন্যদের কাছে আপনার একটা পজিটিভ ভ্যালু তৈরি করবে, যেটা রেপুটেশন তৈরির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। নেক্সট, 5 নম্বর যে বিষয়টা আপনাকে ফলো করতে হবে সেটা হলো হ্যান্ডেলিং ক্রিটিসিজম গ্রেসফুলি। বিনয়ের সাথে যে কোনো ধরনের ক্রিটিসিজম অ্যাকসেপ্ট করুন এবং সেই ক্রিটিসিজম নিজেকে আরও বেটার করতে ইউজ করুন। নেগেটিভ ফিডব্যাককে প্রফেশনালি হ্যান্ডেল করতে শিখুন। ক্রিটিসিজম হ্যান্ডেল করতে পারা আপনার ম্যাচুরিটি ও গ্রোথ মাইন্ডসেটকে নির্দেশ করে, যেটা রেপুটেশন তৈরির জন্য জরুরি। একটা স্ট্রং রেপুটেশন তৈরি করার পর সেই রেপুটেশন ধরে রাখা সহজ বিষয় নয়। তো রেপুটেশন মেনটেন করতে আপনাকে প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো আপনার যে কাজের জন্য, যে ভ্যালুজ ও প্রিন্সিপালের জন্য এবং মানুষের সাথে যেভাবে কমিউনিকেট করার মধ্য দিয়ে আপনি রেপুটেশন তৈরি করেছেন সেটা একই রকমভাবে কন্টিনিউ করে যেতে হবে। আপনি রেপুটেশন তৈরির জন্য প্রথমে একজন মানুষের সাথে বিনয় ও উদারতার সাথে কমিউনিকেট করলেন, তারপর রেপুটেশন তৈরি হয়ে যাওয়ার পর তার সাথে রুট ব্যবহার করলেন, এমনটা হলে চলবে না। আবার আপনাকে রেগুলারলি চেক করতে হবে আপনার সম্পর্কে সবার ভাবনা কেমন। তাই মাঝে মধ্যে নিজের কলিগস, ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারের কাছ থেকে ফিডব্যাক নিতে হবে। নিজের রেপুটেশনের ব্যাপারে সতর্ক থাকলে আপনার রেপুটেশনের জন্য ক্ষতিকারক কোনো বিষয়কে আইডেন্টিফাই করতে পারবেন, কারোর সাথে কোনো ব্যাপারে মিসআন্ডারস্ট্যান্ডিং হলে বুঝতে পারবেন এবং সেই বিষয়গুলো প্রোঅ্যাক্টিভলি ডিল করতে পারবেন। আপনাকে প্রতিটা মুহূর্তে নিজের নলেজ, স্কিল ও বিহেভিয়ার ইমপ্রুভ করতে হবে। নতুন পরিস্থিতি অ্যাডাপ্ট করা মাইন্ডসেট তৈরি করে নতুন এক্সপিরিয়েন্স থেকে শিক্ষা নিতে হবে। এগুলো আপনাকে আপনার রেপুটেশন মেনটেন করতে হেল্প করবে। প্রতিটা অপরচুনিটির জন্য এবং অন্যের কাছ থেকে যে কোনো ধরনের সাপোর্টের জন্য গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। সফলতায় নম্রতা আর সম্পর্কে কৃতজ্ঞতা একটা পজিটিভ, রেসপেক্টেড রেপুটেশন মেনটেন করার ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল। এবার আরও একটা ইম্পর্টেন্ট বিষয় হলো আপনার যখন একটা স্ট্রং রেপুটেশন থাকবে তখন আপনার শত্রুর সংখ্যাও বাড়তে থাকবে। তো এক্ষেত্রে আপনার রেপুটেশনে অ্যাটাক হওয়ার সম্ভাবনাও থাকবে। তো দেখা গেল কেউ আপনার রেপুটেশনে অ্যাটাক করলো এবং আপনার রেপুটেশন ড্যামেজ হলো। তো এবার ড্যামেজ রেপুটেশন আবার ফিরে পাওয়ার জন্য সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে এটা স্বীকার করতে হবে যে আপনার রেপুটেশন ড্যামেজ হয়েছে। আপনার সেই অ্যাকশন এবং সেই সিচুয়েশনের রেসপন্সিবিলিটি অ্যাকসেপ্ট করতে হবে যেটার জন্য আপনার রেপুটেশন ড্যামেজ হয়েছে। অস্বীকার করলে বা এড়িয়ে গেলে সেটা আপনার বিশ্বাসযোগ্যতাকে আরও বেশি ক্ষতি করবে। যে ভুলের জন্য আপনার মনে হচ্ছে আপনার রেপুটেশন ড্যামেজ হয়েছে সেই ভুল সংশোধন করার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে।
আপনার রেপুটেশন ড্যামেজ হওয়ার কারণে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় তাহলে ক্ষতিপূরণ দেওয়া, পাবলিক স্টেটমেন্ট দেওয়া বা পাবলিকলি ক্ষমা চাওয়া, যেটাই এফেক্টিভ মনে হবে সেটাই করতে হবে। অ্যাকশন স্পিক্স লাউডার, তাই কথাই নয় অ্যাকশনে বুঝিয়ে দিতে হবে যে আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন এবং সেই ভুল সংশোধনের জন্য কতটা কমিটেড। একটা পাওয়ারফুল স্ট্রং রেপুটেশন সেকেন্ডের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু নতুন করে আবার সেই রেপুটেশন তৈরি করা রাতারাতি সম্ভব নয়। তাই এক্ষেত্রে লং টার্ম টেকসই পরিবর্তনে ফোকাস করতে হবে। তারপর সময়ের সাথে সাথে আপনার কনসিস্টেন্ট পজিটিভ অ্যাকশনস অন্যদের চোখে আপনার অতীতের ভুলগুলো ছাপিয়ে যাবে এবং আপনার রেপুটেশন ধীরে ধীরে রিকভার হতে থাকবে। নিজের রেপুটেশন মানুষ যেমন ভালো কাজে ইউজ করে, তেমনই আবার অনেকেই নিজের রেপুটেশন খারাপ কাজে ইউজ করে। আমার বিশ্বাস আপনি আপনার রেপুটেশন ভালো কাজে ইউজ করবেন। তো এই ছিল 48 লজ অফ পাওয়ার বইয়ের 5 নম্বর ল। আমি আগেও বলেছি, আবারও বলছি, এই বইয়ের প্রতিটা ল ডিটেলসে ব্যাখ্যা করার মূল উদ্দেশ্য হলো আপনি যাতে পাওয়ারের এই লগুলো আপনার ডিফেন্সে কাজে লাগাতে পারেন, কিন্তু কারোর সাথে প্রতারণা করে নিজের খারাপ উদ্দেশ্য পূরণ করার জন্য নয় বা মিসইউজ করার জন্য নয়। তো আশা করি এই ভিডিও থেকে যা কিছু বুঝতে ও শিখতে পারলেন সেটা পজিটিভলি অ্যাপ্লাই করে আপনি আপনার লাইফে পজিটিভ চেঞ্জ আনতে পারবেন। তাই ভিডিওটা হেল্পফুল মনে হলে এবং ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করুন। আর এরকম হেল্পফুল ভিডিও নিয়মিত দেখার জন্য অনলি ফিউ মিনিট ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনলি ফিউ মিনিট দেখতে থাকুন। আমি আপনার বন্ধু শাকিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। হ্যাভ এ গুড ডে।